জায়গা নাই। হোয়াট ইজ দিস? মিডিয়া কেন টাকা লাগে না? সারা দেশের মানুষ তাকাই থাকবে। শুধু আপনাদের কাছে আমার বিবেচনা বলে আপনারা যৌক্তিকভাবে বের হয়ে যান। আপনাদের জায়গায় আমি থাকলে আমি হয়তো থাকতাম না, বের হয়ে যেতাম। নির্বাচন নিয়েই তো মারামারিটা হচ্ছে। আমি কিন্তু নির্বাচনকে কোনোভাবেই ছোট করি নাই, এবং গণতন্ত্রের জন্য সবচেয়ে গুরুত্বপূর্ণ জিনিস হচ্ছে গিয়ে নির্বাচন। আমি কিন্তু নির্বাচনের ওই কথাতেই যাইনি। আমি বলছি যে এইমাত্র ব্যারিস্টার সুমন লন্ডনে জনগণের হাতে মার খেয়ে হাত মাপ চাইতেছে, কিন্তু কেন জনগণের হাতে ব্যারিস্টার সুমনকে মার খাতে হচ্ছে? কেনই বা জনগণের কাছে জোড়হাত করতে হচ্ছে? কারণ ব্যারিস্টার সুমন লাস্ট আন্দোলনের সময় উনি যেভাবে সরকারকে সাপোর্ট দিয়েছে, ছাত্রদেরকে সাপোর্ট না দেওয়ায় আজকে সবাই তার বিরুদ্ধে ক্ষিপ্ত। আজ তার অপরাধ এটুকুই যে সে যখন আওয়ামী লীগের শেষ সময়ে এসে হুঙ্কার দিয়েছিল যে আমার সরকার পদত্যাগ করবে আর আমি বসে বসে আঙ্গুল চুষব, এরই ফল বর্তমানে ব্যারিস্টার সুমনকে যে গণধোলায় দিয়েছে তা আপনারা দেখলে অবশ্যই আপনাদের মাথা ঘুরে যাবে। মাইনকাচিপায় বর্তমানে ব্যারিস্টার সুমন, তবে অবশেষে এই মাইনকাচিপার থেকে কিভাবে উনি বের হয়েছে সেই জিনিসটা আপনাদের উদ্দেশ্যেই বলতে হবে এবং আপনাদেরকে জানাতে হবে। তবে তা জানানোর আগেই আপনাদেরকে ওইখানে নিয়ে মিডিয়া কেন জায়গা নাই? হোয়াট ইজ দিস? মিডিয়া কেন টাকা লাগে না? সারা দেশের মানুষ তাকাই থাকবে। শুধু আপনাদের কাছে আমার বিবেচনা বলে আপনারা যৌক্তিকভাবে বের হয়ে যান। আপনাদের জায়গায় আমি থাকলে আমি হয়তো থাকতাম না, বের হয়ে যেতাম। তারপর আল্লাহর এবার লন্ডনে প্রবাসীদের হাতে ধরা খেলেন ব্যারিস্টার সুমন। মাপ চেয়েও কোনোভাবেই যেন মাপ পাচ্ছে না ব্যারিস্টার সুমন। এমন একটি ভিডিও সোশ্যাল মিডিয়ায় ভাইরাল হয়েছে। প্রিয় দর্শক, এই বিষয়ে বিস্তারিত দেখুন পুরো ভিডিওতে। কোটা সংস্কার আন্দোলনকারীদের পক্ষ না নিয়ে বরঞ্চ সরকারের পক্ষ নিয়ে সবসময় কথা বলে আসতো। শুধু তাই নয়, ব্যারিস্টার সুমনের শেষ রক্ত অবধি পর্যন্ত নাকি প্রধানমন্ত্রী শেখ হাসিনা দালালি করে যাবেন, এমনটি তিনি বলছিলেন। কিন্তু শেষ পেশ যখন শেখ হাসিনা পদত্যাগ করে দেশ ছেড়ে পালিয়ে গেছেন, ঠিক তার আগ মুহূর্তে ব্যারিস্টার সুমনও লন্ডনে চলে গেছেন চুপি চুপি। এবার যেন লন্ডনী প্রবাসীদের হাতে কটাক্ষর শিকার হলেন এই দালাল সুমন। শুধু তাই নয়, সেই মুহূর্তের সেই ভিডিওতে দেখা যাচ্ছিল যে ব্যারিস্টার সুমন মাপ চেয়েও প্রবাসীদের কাছে মাপ পাচ্ছেন না, তাকে ছেড়ে দিচ্ছেন না, তার মান সম্মানে লাগবে এমনটি বলছিলেন তিনি। এদিকে গত কয়েকদিনের একটি ভিডিওতে দেখা যাচ্ছিল যে ডক্টর ইউনূসকে নিয়েও তিনি কথা বলেছেন। তিনি বলেছেন একজন ঘুষখোর কিভাবে বাংলাদেশের প্রধানমন্ত্রী হয়, আর এমন ঘুষখোরকে বাংলাদেশের প্রধানমন্ত্রী বানালে নাকি বাংলাদেশের কোনো উন্নতি হবে না। এইভাবে বিভিন্ন ধরনের উস্কানিমূলক কথাবার্তা তিনি সবসময় বলে আসতো, এখনো তিনি বলছে। আর তাই তো এবার প্রবাসীদের কবলে পড়ে যেন দিশেহারা হয়েছে ব্যারিস্টার সুমন। প্রিয় দর্শক, অবশেষে ব্যারিস্টার সুমন মাইনকাচিপায় পড়েছে প্রবাসীদের হাতে। কোনোভাবেই রক্ষা পাচ্ছে না তিনি। এই ব্যারিস্টার সুমনকে কি এমন করা উচিত বলে আপনার মনে হচ্ছে? কমেন্ট করে জানিয়ে দিন কমেন্ট বক্সে। ধন্যবাদ পুরো ভিডিওটি দেখে সঙ্গে থাকার জন্য। দর্শক, এইদিকে ব্যারিস্টার সুমন যুক্তরাষ্ট্রে ধাওয়ানি খেয়ে বর্তমানে যে অবস্থা দেখছেন আপনারা, সেই অবস্থাকে কেন্দ্র করে উনি সেই গ্যাঞ্জামের পরে সরাসরি লাইভে এসে মঈনুদ্দিন সাহেবের সঙ্গে লাইভে কিছু কথা বলেন। তবে উনি সর্বশেষ একটা কথাই বারবার বলতে চাচ্ছেন যে আমি অপরাধী নয়, আমি অপরাধ করি নাই। তবে উনি অপরাধ যে নয় তার ব্যাখ্যাটা জনগণ দিচ্ছে, কারণ উনি লাস্ট দিনে যে বক্তব্যটা দিয়েছিলেন সেটাই। চলুন আমরা সেই লাইভটাতে চলে যাই, তাহলে বুঝতে পারবো মূল দৃশ্যটা কোথায়। আমি বলছি যে নির্বাচন নিয়েই তো মারামারিটা হচ্ছে। আমি কিন্তু নির্বাচনকে কোনোভাবেই ছোট করি নাই, এবং গণতন্ত্রের জন্য সবচেয়ে গুরুত্বপূর্ণ জিনিস হচ্ছে গিয়ে নির্বাচন। আমি কিন্তু নির্বাচনের ওই কথাতেই যাইনি। আমি বলছি যে কথাটি বললেন যে হামলা মামলা যে কথাগুলা বললেন, এগুলা নির্বাচনের ওই একটি উপনির্বাচন নিয়ে যখন সমস্যা হয়েছে, যখন গাড়ি পুরানো হয়েছে, তো এইখানে তো একটা মামলা হওয়াতে তো আমি মনে করি না যে হঠাৎ করে মামলা দেওয়া হয়েছে। আপনি জানেন যে অনেক দিন পরে আবার গাড়ি পুরানোর যে সংস্কৃতি, এইগুলা তো আসলে আমি জানি না যে ফুল ইনভেস্টিগেশনের পরে বোঝা যাবে যে আসলে কারা এটার জন্য দায়ী। কিন্তু এরকম 8-10টা গাড়ি যখন পুরানো হয়,
তখন তো একটা মামলা তো হবেই। এখানে তো আপনি কোনোভাবেই এখানে এই, আর তার উপর আবার বিএনপির 2-1 নেতার মোবাইল ফোন রেকর্ডও পাওয়া গেছে, তারপরে এগুলো আমি দাবি করছি যে পুরা ইনভেস্টিগেশন হয়েই আসুক। কিন্তু আমি কিন্তু কোনোভাবেই নির্বাচন, ভোট এটাকে কিন্তু ছোট করে দেখতেছি না, এটা হইতেই হবে এবং প্রপার ওয়েতে আসলে কিন্তু গণতন্ত্র প্রাতিষ্ঠানিক রূপ লাভ করবে। কিন্তু আমি যেটা বলতে চাচ্ছি যে শুধু নির্বাচন নিয়ে কেন, নির্বাচন ছাড়াও আরো জিনিস নিয়ে যেন আন্দোলন, যদি জনগণের যে সমস্যার কথা এইগুলা নিয়ে যদি আন্দোলন হয়, কারণ অন্যান্য দলগুলা যদি আন্দোলন করে এইগুলা কিন্তু আমার কাছে মনে হয় ফলপ্রসূ হবে। বেশি সুমন, আপনাকে জাস্ট আমি একটু মনে করাই দিই যে ধরেন আজকে যে নূর বসে আছেন আমাদের সঙ্গে, সেই নূর গত কতদিন ধরে যে আন্দোলনগুলি করেছেন, মার খেয়েছেন বা মার খাওয়ার ভান করেছেন সরকারের ভাষায়, হাসপাতালে শুয়ে থেকেছে, তারপরও সরকার বলেছে সে নাটক করেছে, সরকার না সরকারের গুরুত্বপূর্ণরা বলেছে নাটক করছে, তার সব কোনোটাই কিন্তু নির্বাচন কেন্দ্রিক আন্দোলন না, তারপরেও কিন্তু তাকে মার খেতে হয়েছে। আমি যদি বলি লাঞ্ছনা, গঞ্জনা, ঢাকা বিশ্ববিদ্যালয়ের ভিপি হওয়া সত্ত্বে সে বিভিন্ন জায়গায় যাইতে পারে না, এরকম বহু ঘটনা ঘটেছে, আপনাকে আমি লিস্ট দিতে পারি। তার সাথে কিন্তু নির্বাচনের কোনো সম্পর্ক নাই। আমি কিন্তু আপনাকে এই নূর সাহেবের বিষয়ে আমার একটা সবসময় উচ্চ ধারণা সবসময়, কারণ উনি হচ্ছেন গিয়ে নির্বাচিত ভিপি ছিলেন, ডাকসুর ভিপি ছিলেন, তো তার প্রতি তো একটা আমার নিজেরও ইউনিভার্সিটি, ঢাকা ইউনিভার্সিটি, তা আমি কিন্তু নূর সাহেবের ব্যাপারে এইসব বলি নাই জি। কিন্তু আমার কথা হচ্ছে যে নূর সাহেব তো হচ্ছেন গিয়ে আসলে চে গুয়েভারার মতো, উনি তো পুরা মানে উনি আন্দোলনের পাশাপাশি বা এই যে ধরনের জনসাধারণের কষ্ট হয় এরকম আন্দোলনের পাশাপাশি কিন্তু উনি আবার 300 আসনে কিন্তু উনার লোক তৈরি করতেছেন যাতে পুরা দেশের ক্ষমতায় যেতে পারেন। তা আপনি যখন এরকম ব্যক্তি হবে যখন, তখন তো আপনি ধরেন এরকম 300 আসনে যেতে চাইবেন যখন, তখন আপনার রেসপন্সিবিলিটি তো অনেক বেশি থাকবে। এটা আমি মনে করি উনি এই ব্যাপারে অনেক বেশি ম্যাচিউর, অনেক বেশি সিনিয়র। ঠিক আছে, আপনি এই কথাটি বলছেন, কিন্তু আমার কাছে কিন্তু মনে হয় যে সরকার যে শুধুমাত্র নির্বাচন কেন্দ্রিক আন্দোলনকেই দমন পীড়নের মধ্যে দিয়ে দেখে তা না, যে কোনো ভিন্ন মত। আপনি দেখেন, আমি প্রথমে সাংবাদিক কাজলের কথা বলছিলাম, সে সাংবাদিক কাজলে রামপাল বিদ্যুৎ কেন্দ্র নির্মাণ নিয়ে, তারপরে আর যা যা কিছু নিয়ে, যে কোনো ভিন্ন আন্দোলনের ক্ষেত্রে কিন্তু আপনি দেখেন যে সরকার একটা দমন পীড়নমূলক জায়গার মধ্যে থেকেই নিতে চায় ব্যাপার না। সরকার শুনেন, সরকারের প্রতিটা সরকারেরই তো একটা স্ট্র্যাটেজি থাকে, আবার বিরোধী দল যারা বা বিরোধী মত তাদেরও একটা স্ট্র্যাটেজি থাকে। এখন কনস্ট্রাকটিভ ক্রিটিসিজম না হয়ে যদি ক্রিটিসিজমটা হয় কোন একটা মিশন বা কোন একটা সিন্ডিকেটের অংশ হিসাবে, সরকার হয়তো ওইভাবে চিন্তা করেছেন যে এটা আসলে ঠিক কনস্ট্রাকটিভ ক্রিটিসিজম না, এটা হচ্ছে গিয়ে, যেমন ধরেন কিছু কিছু লোক দেখবেন এই যে সরকারের বিরোধিতা করাই ওদের মেইন মিশন। ব্যাপারটা কিন্তু এরকম না যে সরকার ভালো করলে আমি ভালো বলবো, অথবা সরকার যেখানে খারাপ করবে এখানে আমি প্রতিবাদ করব। দেখবেন কিছু কিছু মানুষ, তাদের চোখে হয়তো কখনোই সরকারের কোনো ভালো কিছু ধরা পড়ে না। আবার কিছু কিছু মানুষ আছে আমাদের সরকারি দলেও হয়তো আছে যে আমরা কোনো খারাপ কাজ করতে পারি, এইটাও হয়তো আমাদের কখনো মনে হয় না। কিন্তু আমি মনে করি যে, আমি ব্যক্তিগতভাবে মনে করি যে যেটা ভালো তা স্বীকার করতে হবে ভালো, যেটা প্রতিবাদ করার মতো খারাপ এটাকে স্বীকার করতে হবে যেটা প্রতিবাদ করার মতো। আমরা একটু প্রযোজকদের থেকে একটু সময় চেয়ে নিচ্ছি। বেচার সুমন, আপনার কাছে প্রচুর মানুষ এখন আপনার থেকে কথা বলতে চান, আপনার